অনেকদিন পর আজ যখন সূর্য উঠছে, শিলংয়ের দৃশ্য দেখে অতীতের স্মৃতি পাল্টাতে পাল্টাতে হঠাৎ করে মজুমদার বাবুর ডাকনাম চিরঞ্জীব, তার স্মৃতি লিখিত আমার মনে বারবার উঠে আসছিল। সেই উঠার আসার স্মৃতিটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজ 23 মার্চ 2018। একটি শুভ দিন দেখে আজ আমাদের বর্তমান সেক্রেটারি মহারাজ পূজনীয় স্বামী সর্বভূতানন্দজি মহারাজের ইচ্ছায় কুইন্টন রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কালচারাল সেন্টার ভিসিসি এর নূতন বিল্ডিংয়ে ঠাকুর মা স্বামীজির একটি ছোট করে পূজা সম্পন্ন করা হয়। এই পূজায় আমরা কয়েকজন শিক্ষক, ব্রহ্মচারী ও সাধুরা অংশগ্রহণের সৌভাগ্য লাভ করি। এদিনে একটি ঘটনা আমার মনকে ছুঁয়ে যায়। যখন পূজার শেষে মৃগাঙ্গ মহারাজ আমাদের বললেন, চিরঞ্জীব আর প্রকাশ, তোমরা প্রণাম করে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলো, যতদিন পর্যন্ত মহারাজ তোমাদের তাড়িয়ে না দেন তোমরা এই ভিসিসি ছেড়ে চলে যাবে না। মহারাজের আদেশ মতো আমি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে প্রার্থনা করি, যতদিন ঠাকুর আমাকে সেবা করার সুযোগ দেন আমি যেন ততদিন আর সেবা করে যেতে পারি। আমাদের বহু প্রত্যাশিত এই নূতন বিল্ডিংয়ের উদ্বোধন হবে আগামী 27 এপ্রিল। উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। সেই জন্য বর্তমানে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। তার উপর আগামী 27 মার্চ থেকে শুরু হচ্ছে বছরের সবচেয়ে বড় কম্পিউটার ট্রেনিং সেশন এবং সে কারণে বাড়তি কাজের চাপ। মহারাজদের আদর, ভালোবাসা মিশ্রিত শাসন, তাদের আদর্শ জীবনধারা আর অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে দেখতে দেখতে কাটিয়ে দিলাম জীবনের 13টি বছর। সেটা ছিল 2004 সালের কথা। প্রথম যেদিন ভিসিতে এসেছিলাম সেই স্মৃতিটুকু আমার কাছে এখনো অমলিন। খুব সম্ভবত এপ্রিল কি মে মাস হবে। চারিদিকে গোলাপ ও অন্যান্য ফুল গাছের সমাহারে ভরা ভিসিসি প্রাঙ্গণে ঢুকেই প্রাণটা জুড়িয়ে গিয়েছিল। তখন লোকজন খুব বেশি ছিল না। অফিসে ঢুকে প্রথমেই পেলাম স্বামী অচ্যুতানন্দজি মহারাজকে। মহারাজকে প্রণাম করে নিজের পরিচয় দিয়ে একটি চাকরির আর্জি জানালাম। আমার কথা শুনে অত্যন্ত সহমর্মিতার সাথে মহারাজ আমায় বললেন, আমাদের লাইমুখরা আশ্রমে একজন স্টাফ চাই, তুমি সেখানে গিয়ে বড় মহারাজের সাথে কথা বলো। তার কথা অনুযায়ী পরদিন বিকালে আমি লাইমুখরা আশ্রমে গিয়ে বড় মহারাজের সঙ্গে দেখা করে তাকে সব কথা খুলে বললাম। তিনি যেন বিশেষ কোনো আগ্রহ দেখালেন না। আমি ভাবলাম আর হবে না মিশনে কাজ করা। এর কয়েকদিন পর একদিন সকালে আমি মিশনে গিয়ে মন্দির প্রণাম সেরে বের হতেই একজন বয়স্ক ভদ্রলোক আমাকে বললেন, তোমাকে বড় মহারাজ ডাকছে, বলেন একটু তার সাথে দেখা করতে। আমি খুব ভয়ে ভয়ে তার সাথে দেখা করতে গেলাম। তার কাছে গিয়ে প্রণাম করে দাঁড়াতেই তিনি একটি কাগজ আমার সামনে ধরিয়ে দিয়ে বললেন, এই কাগজে তোমার নাম ও ঠিকানা লেখো তো। আমি তার আদেশ পালন করাতে তিনি দেখে বললেন, তোমার বাংলা লেখা তো সুন্দর, ফোন রিসিভ করতে পারো? আমি বললাম, পারবো, একটু শিখিয়ে দিলে। মহারাজ আমাকে দেখিয়ে দিলেন কি করে ফোন রিসিভ করতে হয়। বড় মহারাজ বললেন, তোমাকে হোস্টেল অফিসে আর আমার সাথেও একটু কাজ করতে হবে।
কিন্তু আমি খুব বেশি টাকা দিতে পারবো না। আমরা চলি লোকের কাছ থেকে ডোনেশন নিয়ে, তার মধ্যে সব সামাল দিতে হয়। তুমি কি সব কাজ করতে পারবে? আর এখানে থাকতে হবে। আমি সানন্দে রাজি হয়ে গেলাম, কারণ তখন আমি যেন হাতে স্বর্গ পেলাম। যথারীতি কাজ শুরু করি পরদিন থেকে। আমার কাজ সকাল 5টায় ছাত্রবাসে ছেলেদের নিয়ে মন্দিরে যাওয়া। কিন্তু ওরে বাবা, ছেলেদের ঘুম থেকে তোলার মতো সহজ কাজও যে কত কঠিন হতে পারে তা বুঝতে আর বাকি থাকে না। এই ডাকলাম এক রুমে, তো অন্য রুমে গিয়ে অন্য ছেলেদের গিয়ে ডাকতে ডাকতে গিয়ে দেখি আগের রুমের ছেলেরা আবার ঘুমিয়ে পড়েছে। মিশনে থাকার সময় অন্যান্য অনেক মহারাজের সাথে কাজ করার সুযোগও হয়েছিল। সাধু মহারাজ সবাইকে বকাও দিতেন, আবার খুব স্নেহ করতেন। মহারাজের রুমে থাকতো মিষ্টির বালতি, তাতে থাকতো অনেক রং বেরঙের মিষ্টি, সন্দেশ, আর থাকতো বিভিন্ন রকমের ফল। দেখলে জিভের জল তো এসে যেত, কিন্তু এত সহজে তা পাওয়া যেত না। আর যখন ওই সুস্বাদু লোভনীয় বস্তু পাওয়া যেত, ততক্ষণে তার গন্ধ আর রং অনেকটাই পাল্টে যেত। মাঝে মধ্যে তা খাওয়ারও কোনো উপায় থাকতো না। সেক্ষেত্রে লুকিয়ে ফেলা ছাড়া আর কি করা যায়? ডাইনিং থেকে ড্রাইভিং পর্যন্ত সাধু মহারাজের ছিল তীক্ষ্ণ নজর। মহারাজের গানের গলাও ছিল অসাধারণ। প্রতিদিন সকালে ঘণ্টাখানেক রেওয়াজ করতেন তিনি। সেখানে ব্যাঘাত করলে আবার বেজায় চটে যেতেন তিনি। একদিন এইভাবে রেওয়াজকালে মহারাজকে ডাকার প্রয়োজন হয়। আমি ভয়ে তাঁর ঘরে দরজার সামনে গিয়ে আস্তে আস্তে ডাকি, মহারাজ, মহারাজ। অনেকক্ষণ মহারাজ গুরু গম্ভীরস্বরে জিজ্ঞাসা করলেন, কে? আমি বললাম, আমি চিরঞ্জীব। মহারাজ কিন্তু আমাকে আশ্চর্য করে মহারাজ রসিকতা সুরে বললেন, কি চিরঞ্জীব আবার কবে মহারাজ হলো? এ তো গেল একদিনের কথা। রোজের ঘটনা কিন্তু অন্যরূপ। মহারাজকে ওই সময় ডাকলে বেরিয়ে আসতেন একবারে রণংদেহী মূর্তিতে। তার এই মূর্তি দেখে পাশে অফিস ঘরে বসা মঙ্কিম মহারাজ মুচকি মুচকি হাসতেন। তবে একদিনের একটি ঘটনা আপাতকট সাধু মহারাজের অন্তরে যে ভালোবাসার ফল্গু দ্বারা বইত, অচিরেই তার পরিচয় পায়। ঘটনাটি এই, উৎসব পার্বণে মহারাজকে আমি যখন প্রণাম করতাম, তিনি মজা করে আমার কাছে প্রণামই চাইতেন। মাঝে মাঝে আমি দিয়েও দিতাম, কিন্তু মনে মনে ভাবতাম, মহারাজ এটা দিয়ে কি করবেন? মহারাজের তো কোনো খরচ নেই। কিন্তু মহারাজ যখন শিলং আশ্রম ছেড়ে বেলুড়ে চলে যান, তার আগে একদিন একটি কাজে আশ্রমে গিয়ে দেখি লুম্পানিং থেকে আসা এক গরিব মা তার কাছে এসেছিলেন তার থ্যালাসেমিয়া রোগী শিশুর সাহায্যার্থে। সেদিন আমি দেখলাম এই গরিব মায়ের আরতি শুনে কঠিন হৃদয় সাধু মহারাজের মনটাকে একবারে গলে যেতে ও উদার মনে তার প্রণামীর টাকাগুলো দিয়ে ওই মাকে দিয়ে দিতে। সাধু মহারাজের আরেকটি কথা বলে পূর্ব প্রসঙ্গে ফিরে যাচ্ছি। ফুলবাগানের প্রতি তার উৎসাহ ছিল দেখার মতো। নানা ধরনের ফুলের গাছ, ফুলের গাছের ফুলের গাছের চারা তিনি নিয়ে আসতেন। তিনি বিভিন্ন জায়গা থেকে। আশ্রমে ফুলের বাগান ছোট হলে তিনি টবের মধ্যেই তার শখ মেটাতেন। বিশেষত জায়গা বেশি থাকায় প্রচুর ফুল গাছ লাগিয়েছিলেন। তাছাড়া মৌ চাষও করেছিলেন 2বার। সেই সময় ভিসিসির বহুবিধ কাজ দেখাশোনা করতেন অর্ধেন্দু গোস্বামী নামে জনৈক ব্যক্তি। তিনি সিএজি অফিসে কাজ করতেন ও থাকতেন ভিসিসিতে। 2005 সালে চাকরি সূত্রে তিনি গুয়াহাটিতে বদলি হয়ে যান। তিনি চলে গেলে ভিসিসিতে তখন দেখাশোনার লোকের অভাব হবে বলে তখন আমাকে আশ্রম থেকে ভিসিসিতে পাঠানো হয়। ভিসিসিতে কাজ করার ইচ্ছা আমার মনে সবসময় ছিল, তাই তখন আমাকে আর খেপায়। ভিসিসির 2তলা বিল্ডিংয়ের উপরতলায় ধ্যান মন্দির ও প্রেক্ষাগৃহ, আর নিচের তলায় লাইব্রেরি অফিস ঘর। এই বিল্ডিংয়ের পিছনে ছিল একটা পেয়ারা বাগান। ওই পেয়ারা বাগানের পরে ছিল স্টাফ কোয়ার্টার। আমার থাকার ব্যবস্থা হলো সেখানে। আমরা ছিলাম 5 জন। মহারাজ তাই মজা করে আমাদের পঞ্জ পাণ্ডব বলতেন। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কাজেই দক্ষতা অর্জন করা
এখানে ছিল জরুরি, এবং সেভাবেই আমাদের গড়ে তুলতে চেয়েছিলেন এই পঞ্চপাণ্ডবের সংসারের কৃষ্ণ গিরিজা মহারাজ। প্রতিদিন সকালবেলা একটা ব্যাগ নিয়ে সেলাই মুখরা আশ্রম থেকে হাঁটতে হাঁটতে গিরিজা মহারাজ বিচিসিতে আসতেন। তখন হয়তো অনেকেই ভাবতে পারেনি যে কালে এই মহারাজ শিলংয়ের যুব সমাজকে এক ঝাঁকুনিতে ঘুম ভাঙিয়ে এক নূতন দেশে চালিত করবেন। মহারাজের মধুর ব্যবহার ও সকলের প্রতি সহানুভূতি এবং সকলকে নিয়ে কাজ করার এত সুন্দর উদাহরণ খুব কমই দেখা যায়। দ্রুত ও নিখুঁতভাবে কাজ করা ছিল গিরিজা মহারাজের অন্যতম বৈশিষ্ট্য। একদিন সন্ধ্যার সময় আমরা গিরিজা মহারাজের সাথে বিচিসি থেকে লাইমুখরা আশ্রমে আসছি। আমরা যখন পুলিশ বাজারে পৌঁছেছি তখন মহারাজ আমাদের গাড়িতে ওঠার ও নিজেই হেঁটে আশ্রমে যাওয়ার প্রস্তাব দেন। স্বাভাবিকভাবে আমরা রাজি হলাম না এবং তার সাথে আমরা সবাই হেঁটেই আশ্রমে পা বাড়ালাম। কিন্তু মহারাজের গতি এত দ্রুত যে আমরা কোনো মতে তার সাথে পেরে উঠছিলাম না। তিনি আমাদের পিছন ফেলে অনেক আগেই আশ্রমে ফিরে আসেন। অত্যাধুনিক প্রযুক্তি তার ব্যবহারের প্রতি মহারাজের একটি বিশেষ ঝোঁক ছিল। তার নিত্য নতুন উদ্ভাবনী শক্তির পরিধি এতটাই বিস্তৃত ছিল যে আমরা কেউ সহজে তাকে ধরতে পারতাম না। বিশেষত একটা ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব গড়ে তুলতে চেয়েছিলেন তিনি, যা উত্তর পূর্বাঞ্চলে তো দূরের কথা, সারা ভারতবর্ষেও দুর্লভ। বিশেষই সমস্ত কিছুই ছিল তার নখদর্পণে। এমনকি খুঁটিনাটি জিনিসও তার চোখ এড়াতো না। কোনো সময় হয়তো হঠাৎ করে আমাদের জিজ্ঞাসা করলেন, এখন মোট কতটা কম্পিউটার আছে তোমাদের কাছে? আমরা আমাদের জানা অনুযায়ী বলতাম, কিন্তু দেখতাম ভুল হলে তিনি ঠিক ধরিয়ে দিতেন, না আরেকটা কম্পিউটার তো থাকার কথা। আমরা তো থ হয়ে যেতাম তার কথা শুনে। অনেক সময় আমাদের কিছু না জানিয়েই হঠাৎ করে একটি সারপ্রাইজ দিতেন তিনি। একবার তিনি কলকাতা থেকে শিলং ফিরছেন। যখন তিনি সিভিল হাসপাতালের সামনে এসছেন তখন আসমকা আমাকে ফোন করে বললেন, তুমি কয়েকজনকে নিয়ে এখানে এসো, একটা জিনিস নিয়ে যেতে হবে। কিন্তু আমরা পৌঁছে দেখি তিনি নিয়েছেন 5 ফুট আন্দাজের একটি ফাইবারের স্বামীজির প্রতিমূর্তি। এখন কোথায় বসানো হবে এটা? মহারাজ আমাদের সবাইকে একে একে জিজ্ঞাসা করছিলেন। নিজেকে যেন তখন খুব একজন মনে হচ্ছিল। মহারাজের অপরিসীম ধৈর্যের নিদর্শন আমরা বহুবার প্রত্যক্ষ করেছি। মনে পড়ে ভিসিসিতে কম্পিউটার প্রশিক্ষণে নিযুক্তির পরীক্ষা দিন। মহারাজ সেই সকালে আসতেন ও একটানা ইন্টারভিউ নিয়ে যেতেন সন্ধ্যা পর্যন্ত। অনেক সময় তো খাওয়া দাওয়ার সময়ও পেতেন না। আমরা কিন্তু 2-1 ঘন্টা পর পর একটু একটু ঘুরে না এলে পারতাম না। কম্পিউটার প্রভৃতি আধুনিক উপকরণ থেকে বঞ্চিত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষের প্রতি তার অদ্ভুত সমবেদনা ছিল। মহারাজের একক প্রচেষ্টায় রাজ্যের 2টি প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণখানের ব্যবস্থা করেন তিনি। গিরিজা মহারাজের প্রতিভা কেবলমাত্র প্রযুক্তি ও জবজাগরণে সীমাবদ্ধ ছিল না। গীতা ও চণ্ডীয় পাঠে ছিল তার সমান দক্ষতা। বিভিন্ন সমাজের পৃষ্ঠভূমি থেকে আসা বিভিন্ন ধরনের লোকের সাথে মানিয়ে চলা ও নিরপেক্ষভাবে সবাইকে নিয়ে চলা তার অদ্ভুত কলা কৌশল জানা ছিল তার। এভাবেই তিনি সবাইকে নিয়ে একের পর এক প্রকল্প রূপায়ণ করে গেছেন তিনি। গিরিজা মহারাজ ছাড়া আর যারা আমার জীবনে একটি বিস্তর প্রভাব ফেলেছেন তাদের মধ্যে অনুপ মহারাজ, সুনীল মহারাজ, রামদাস মহারাজ, মৃগাঙ্ক মহারাজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের স্নেহ, ভালোবাসা ও নির্দেশনার জীবনে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। ও শ্রী ঠাকুরের করুণা যেন এইভাবেই চিরকাল সঙ্ঘের সেবা করার সুযোগ পেয়ে জীবনকে সার্থক করে তুলতে পারি। চিরঞ্জীবের কথা শুনে শুনে আমারও মনে হচ্ছিল আমিও এখানে পড়াশোনা করেছি, তবে ভিসিসিতে এই ধরনের কম্পিউটার সেন্টার দেখা সৌভাগ্য হয়নি। পরবর্তীকালে আমি যখন সরিষা মিশন থেকে ফিরে আসলাম পুনরায় আমার এই
বাল্যলীলা যেখানে কাটিয়েছি, দেখতে দেখতে এবার 124, সামনের বার 125তম স্বামীজির ফাউন্ডেশন ডে, অর্থাৎ 1901 সালে 27শে এপ্রিল স্বামীজি লাস্ট যে বক্তৃতা দিয়েছিলেন, তার ওই 125 বৎসর পূর্তি হিসাবে আমরা এখন থেকেই যদি তৈরি হতে পারি, এখন থেকেই আমাদের নতুন ভাবনা যদি চিন্তন করতে থাকি, সামনের বছরে হয়তো এটি প্রস্ফুটিত হবে। তাই সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমার মনে মনে ইচ্ছা, যারা যারা বিসিসিতে কাজ করেছিল সকল সাধুকে নিয়ে এই অনুষ্ঠান সূচি করার কথা। তার জন্য প্রয়োজন আর্থিক সাহায্য। আমরা যদি এখন থেকে মুষ্টি ভিক্ষা করার মতো 1925 সালের জন্য লেগে থাকি, কিছু কিছু জমাতে থাকি, পরবর্তীকালে আপনাদের যে সহৃদয়তার হাত বেরিয়ে আসবে, তাতে আমরা আপনারা সকলেই উপকৃত হব। ঠাকুরের কাছে এই প্রার্থনা। সকলকে পুনরায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজ আমার এই উপলব্ধির কথা আপনাদের শেয়ার করতে পেরে আনন্দ পেলাম। ধন্যবাদ।